আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো প্রথমেই আমি বলবো যে আমার আজকে গলাটা মানে খুবই চোখড আছে, সাউন্ড সেভাবে বেরোচ্ছে না, তাই আমি চেষ্টা করবো একটু আস্তে কথা বলার জন্য। কারণ কালকে মাইক্রোফোনটা অবশ্য আমি কিনেছি, এখনও অবধি মাইক্রোফোনটা কিভাবে ইউজ করতে হয় বুঝতে পারছি না সেটিংসটা, তো দেখে নেব আর কি। আর যেটা বলার, কালকে যে ঘটনাটা ঘটলো সত্যি খুব খারাপ ঘটনা আর কি। তো তার জন্য তো মনটা যথেষ্ট খারাপ আছে আর কি। আজকে সকালেও বাচ্চাগুলোকে দেখেছি। যাই হোক, আমি এই পার্টটা নিয়ে হয়তো বারবার বলবো যে আর বলতে চাই না, হয়তো কথায় কথায় উঠে আসবে কথাটা। কারণ দেখুন, লাইফে কোনো একটা ঘটনা ঘটলে আমি সেটাকে ইচ্ছা মতো কিন্তু কন্ট্রোল করতে পারবো না, রেজিস্ট করতে পারবো না যে এই সময় বলবো না, ওই সময় বলবো। কারণ আমার ব্লগে আমার পার্সোনাল কথা যেটা, সেটা কখনোই স্ক্রিপ্টেড নয়। আমার যখন যেরকম যেটা করি, যেটা ভালো লাগে, যেটা মনে করি যে ক্যামেরার সামনে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, সেটা সেরকমভাবেই শেয়ার করি। প্রথম দিন থেকে কোনোটাই স্ক্রিপ্টেড কিছু করিনি, হঠাৎ মনে হয়েছে ব্লগ করব, শুরু করে দিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আর কথা সেভাবে না বলার। কারণ সত্যি খুব খারাপ লাগছে আর কি। আরও খারাপ লাগছে কেন জানেন তো? এই ঘটনা কিন্তু আগেও হয়েছে। যারা পাখি প্রতিপালন করেন তাদের সাথে এরকম ঘটনা হয়ে থাকেই। কিন্তু সব থেকে খারাপ লাগছে, ওরা হচ্ছে ডিম ফোটা বাচ্চা, মানে ওদের জন্মটাই হচ্ছে আমার খাঁচার হাড়ির মধ্যে। আর মানে আমি সেই রকমভাবে ওদেরকে, যেটা আমি গতকাল মানে আজকে সকালে যে ব্লগটা গেছে সেখানেও বলেছি, আমি সেরকমভাবে ওদের বাবা মাকে সেই রকমভাবে ব্রিডিংটা করিয়েছি। ফলে সবটাই নিজে হাতে করে করেছি। ওদেরকে বড় করা, খাওয়ানো দাওয়ানো, পুষ্টিকর খাদ্য, যাতে আমার 42 দিনের পাখিগুলোর এত সুন্দর চেহারা। তো যাই হোক, নিজে হাতে করে করলে তো একটা অন্যরকম টান থাকে, যেটা বাজার থেকে কিনে আনা পাখির সাথে সেই অ্যাটাচমেন্টটা হতে অনেকটা টাইম নেয়। আর এরা তো জন্মের আগে থেকে ওদের মায়ের ডিমের মধ্যে থেকেই আমার সাথে সেই অ্যাটাচমেন্টটা, সেই জন্য আরও বেশি করে খারাপ লাগছে। তো খাবার নিয়ে চলে এসেছি, আজকে রুটি আর কুমড়োর তরকারি, কুমড়ো চেচকি আর কি। আজকে আর অন্য কিছু খেতে ভালো লাগছে না। কালকে আমি এত কান্নাকাটি করেছি, আশপাশের বাড়ির থেকে প্রত্যেকেই জিজ্ঞাসা করছিল কি হয়েছে। মানে আমাকে যারা চেনে অনেকে মানে গেসও করেছে যে পাখি ওরিয়েন্টেডই কোনো ব্যাপার। আমি আজকেও সকালবেলা ওদেরকে দেখেছি, জানেন, এখানে ঘুরছিল বাড়ির আশপাশ থেকে, কিন্তু কিছুতেই আসছে না। আমার মনে হয় ওদের সঙ্গীদের যে আওয়াজ, সেটা শুনে ওরা মানে আশেপাশে রয়েছে, কিন্তু কিভাবে আসতে হবে আমি ঠিক বুঝতে পারছি না। যে ওদের আসার ইচ্ছা কিন্তু আসছে না, নাকি কি, কতটা তো দেখুন ওদের মনস্তত্ত্বটা আমি বুঝতে পারবো না। একটাকেই অবশ্য দেখেছি, বাদ বাকি তিনটেকে দেখিনি। তো যাই হোক, আমি এ বিষয়ে আর কোনো কথা বলবো না। দেখুন, অনেকের মনে ভ্রান্ত ধারণা হতে পারে যে এটা দিয়ে আমি ব্লগ করে মানে ব্লগটাকে লাইমলাইটে আনার চেষ্টা করছি, বা এটাকে একটা সাবজেক্ট বানিয়ে। এগুলো তো খুব সেন্সিটিভ জিনিস। যাদের আছে, যারা পেট প্যারেন্টস, তারা খুব ভালো করে বুঝবেন যে ওরা চলে গেলে, ওরা মরে গেলে কি ধরনের ফিলিংসটা হয়। পেট প্যারেন্টস যারা আছেন তারা ভালো বুঝবেন। আর যারা বুঝতে পারবেন না বা বুঝেও জিনিসটাকে গুরুত্ব দেবেন না, কিছু মানুষের জন্য বললাম আর কি, কারণ সবাই তো আমার ভিডিও দেখেন। তাদের কাছে মনে হবে যে যেহেতু আমি বাডিং ইউটিউবার, এরকম একটা সেন্সিটিভ জিনিসকে সামনে এনে আমি ব্লগটাকে ফেমাস করতে চাইছি। তবে একটা কথাই তাদের উদ্দেশ্যে বলবো, কারণ কানে আসলো এরকম জিনিস, একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো যে যদি আমি ফেমাস হতেই চাইতাম এই ইস্যুটাকে, তাহলে যখন এই ঘটনাটা ঘটেছে তখনই কিন্তু আমি ক্যামেরা নিয়ে প্রত্যেকটা মোমেন্টকে ক্যাপচার করতে পারতাম। এই যে এই দেখুন আমার পাখির গেট খোলা, আর আপনারা তো বিগত অনেকগুলো ভিডিওতে দেখেছেন যে কোন খাঁচায় মোটামুটি কীরকম কোয়ান্টিটির পাখি, দেখলে বুঝতে পারতেন পুরোনো ভিডিওর সাথে মিলালে যে অনেকগুলো পাখি অ্যাবসেন্ট। তো আমি সেটা কিন্তু দেখাতে পারতাম যে এই দেখুন আমার পাখির খাঁচা খোলা,
তারপরে ছাদে গিয়ে দেখুন আমার পোষা পাখিগুলো ছাদের উপরে উঠছে, তারপরে যা কান্নাকাটি হয়েছে সবটাই কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারতাম ফেমাস হওয়ার জন্য। তা একটা জিনিসই বলবো যে কোনো মা বাবা তার সন্তানের ক্ষতিকে নিয়ে লাইমলাইটে আসতে পারে না, চাওয়া তো দূরস্থ, পারেই না। তো সেই জন্য আমি আর এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না। অবশ্যই নতুন পাখি আনাবো, দুধের মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য না, কারণ আমার মানুষ তো একটা কিছু নিয়ে বাঁচে, আমার ওদেরকে নিয়ে বাঁচতে ভালো লাগে। আমার মা বাবা এবং হাজব্যান্ডের বাইরে ওরাই হচ্ছে আমার আপনজন, ওদেরকে নিয়ে আমি বাঁচতে ভালোবাসি। নতুন নতুন ব্রিডিং করিয়ে কালারফুল পাখি তোলা, যদিও আমি কিন্তু পাখি নিয়ে কোনো ব্যবসা করি না, এটা ভুল বুঝবেন না। আমার কাছে এরকমও অনেকে চায় আর কি, আমি দিই না, পয়সার বিনিময়েও দিই না, বিনা পয়সাতেও দিই না, কারণ সন্তানকে আমি কাছছাড়া করতে পারি না। তো সেইটাই, নতুন পাখি অবশ্যই আনবো, আরও নতুন নতুন ব্রিড করাবো। আগামী দিনে সুন্দর সুন্দর বাচ্চা হবে, আপনাদের সাথে রিলস, শর্টস সব কিছু শেয়ার করব। যাক, যেটা হওয়ার ছিল, ওরা হয়তো খাঁচায় থাকলে এমন কিছু হতো, দেখুন এটা আঙুর ফল টক মন ভোলানো কথা, নিজের মনে ভাবছি হয়তো সেটা আমি সহ্য করতে পারতাম না, ভাই হয়তো উড়ে গেছে, আমাকে দুঃখের মোমেন্ট থেকে মুক্তি দিয়েছে, সেটা ভেবেই আপাতত দিন যাপন করতে হবে। তো এই অধ্যায়টা আজকের জন্য শুধু না, সারা জীবনের জন্য এখানেই ক্লোজ থাকলো। তো লাঞ্চের জন্য চলে এসেছি। আজকে আমি ফার্স্টে লাঞ্চ করে নেব, তারপরে মা বাবা খাবে। মা বাবা দেরি আছে, মা একটু হেয়ার ডাই করছে আর বাবারও একটু কাজ আছে, তাই আমি আগে খেয়ে নেব। তো আজকে কি কি আছে মেনুতে, ভাত আছে আর ভাজা আছে, তিতর ডাল আছে উচ্ছে দিয়ে, এটাও আলু ভাজা বেগুন ভাজা, এটা আছে পাবদা মাছের কালো জিরে দিয়ে বড়ি দিয়ে ঝোল, এটা বাবার জন্য, আর আমার আর ওর জন্য চিকেন। অনেক মেনু, তাছাড়া মিষ্টি দইও আছে। তো খাওয়া দাওয়া হয়ে যাক আর কি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আর কি, এখন একটু আর কি টুকটাক কাজ করব। তার মধ্যে প্রথম যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের লোফটের থেকে কিন্তু লাগেজগুলো বেরিয়ে গেছে। তো চলুন একবার দেখাই আপনাদের, যদিও সব লাগেজ বেরোয়নি আর কি। তো চলুন। আচ্ছা, তুই কি এখন লাগেজ গোছাতে বসেছিস? হ্যাঁ, তো আমি ওই ঘর থেকে আসলাম, তাই তুমি এখন নিচ্ছ, আমি ভাবলাম যে কোথায় গুছিয়ে দেখাবো। তো ঠিক আছে, দেখাও। আমাদের লাগেজ গোছানো অলরেডি স্টার্ট। আমি প্রথমেই যেটা করি সেটা আর কি, মানে দেখুন না, বেড়াতে গিয়ে তো বাইরে সালোয়ার কুর্তি কোনটা পরবো সেটা মোটামুটি থাকে আর কি ধারণায়, কিন্তু এই যে আসল জিনিসগুলো, মানে রাত্রে যে কমফোর্টনেস শোয়ার, মানে এইগুলো কিন্তু আগে দেখে রাখতে হয়। কারণ সারাদিন ঘুরলাম সেজে গুজে ঠিক আছে, কিন্তু রাত্রে যদি একটা ম্যাক্সি গায়ে না চড়িয়ে পাখা না খুলে যদি শোয়া হয়, তাহলে কিন্তু পরের দিন সকালের এনার্জিটাকে কিন্তু আর্ন করা যায় না। তো বেশ কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা হচ্ছে। এর মধ্যে কিন্তু আমার লাগেজটা গোছানো মোটামুটি হয়ে গেছে, এবার মাদেরটা গোছাবো। ওকে বলেছি ওরটা বের করতে, ওরটা আবার ও নিজে গোছাতে বেশি প্রেফার করে, আমি সাথে থাকি কিন্তু ও নিজে গোছাতে বেশি প্রেফার করে। দেখাচ্ছি আপনাদের একবার, আমাদের লাগেজগুলো দেখুন। তো এই যে দেখুন, লাগেজ কিন্তু কমপ্লিট, এই একটা আরও একটা হবে। তো ছোটটা হচ্ছে আমার অলমোস্ট গোছানো ডান। তো সন্ধে হয়ে গেছে, অফিস থেকে ও চলে এসছে, আর আজকে শুধু আমাদের প্লেটটা একবার দেখুন, দাঁড়ান বাস, আন না, শুধু পুরো কি সাইজের এই চার একজনের প্লেট দেখো, পুরো কিং সাইজের। এত চাউমিন কেন এনেছো তুমি, এতটা এনেছো কেন? প্রচুর চাউমিন নিয়ে এসছে, বলেছি দুজনের জন্য আনতে, তাও তো আমার প্লেট থেকে কিছুটা, ওর প্লেট থেকে কিছুটা মা তুলে রেখেছে। তাও কোথায় যাচ্ছ? এত কোয়ান্টিটি চাও এনেছে, আমি জানি না রাত্রে আর কিছু খেতে পারবো না এই চাউমিন খেলে। তো লাগেজ গোছাতে গোছাতে একটা দারুণ জিনিস, মাকে পারমিশন নিলাম, দেখাবো তো।
অন ক্যামেরা বলো, পরে চিৎকার করবে না। হ্যাঁ হ্যাঁ দেখো। তুমি এই ব্যাগটাও নিতে পারো, ওই হ্যান্ড ব্যাগ হিসেবে। এই যে দেখুন, এই একটা বটুয়া, এর আগের বার যখন গেছিলাম এটা আসামে, আসামের থেকেই কিনেছিলাম, ও না, সরকারি এম্পোরিয়ামের থেকে এই বটুয়াটা। আমারও একটা ছিল কিন্তু, আসামে হ্যাঁ লেটারের। হ্যাঁ আমারটা মানে এই কাপড়েরই, কিন্তু আমারটা হচ্ছে ব্যাগ, ক্লাচ ব্যাগ, আর মারটা হচ্ছে বটুয়া। এত সুন্দর লাগে না, আমি আর মা, আমি দেখাবো, আমরা কিন্তু ওখান থেকে আর কি আসাম সিল্ক বা সুতির আসাম শাড়ি, আসাম এম্পোরিয়াম থেকে, সরকারি এম্পোরিয়াম থেকে এর আগের বার কিনেছিলাম। দুবার গেছি এর আগে, 17 সালের নভেম্বরে গেছি আর 18 সালের মার্চে গেছি। মানে যেহেতু 17 সালের নভেম্বরে আমার হাজব্যান্ড তখন মানে বিদেশ ছিল, প্যারিস গেছিল, ও যেহেতু যেতে পারেনি, তো আমাদের মুখে গল্প শুনে ওর খুব ভালো লেগেছিল, তাই 18 সালের সাথে সাথেই আবার বাবা প্ল্যান করে ওকে নিয়ে গেছিল আর কি। তো হ্যাঁ হ্যাঁ, মা সেটাই বলছে, 17 সালে আমি একবার মানুষ গেছিলাম, ইট উইল বি মাই সেকেন্ড টাইম, আর 18 সালে হচ্ছে কাজিরাঙা, পবিতরা এইগুলো যাওয়া হয়েছিল। তো এর আগের বার মা কিন্তু খুব সুন্দর এটা কিনেছে, এই বটুয়াটা কিনেছিল। এটা খুব সুন্দর, মানে আসাম সিল্কের সাথে বা কোনো ট্রেডিশনাল শাড়ি, মানে একটু লাল সাদা শাড়ি এরকমের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এটা। পুজো টুজোর সময় পুজো বাড়িতে যাওয়া বা ঠাকুর পুজোয় অঞ্জলি ফঞ্জলি দিতে যাওয়াতে ভালো লাগে। তো এইটা কিন্তু সেই বিখ্যাত জিনিসটা না যেটা আজকে শো স্টপার হতে চলেছে আজকের ব্লগে। তো আজকে মার পারমিশন নিয়ে এমন একটা জিনিস আপনাদের সাথে দেখাবো, যেটা অনেক দিন থেকেই দেখাবো দেখাবো ভাবছিলাম। দেখুন, জুয়েলারি মানেই তো মেয়েদের অফকোর্স খুব ভালো লাগার জিনিস, আর তার মধ্যে সেটা যদি মা থেকে পাওয়া জুয়েলারি হয়, মা ঠাকুমা দিদিমার যদি জুয়েলারি বক্সের জুয়েলারি হয়, তাহলে সেটা আরও বেশি ভালো লাগে। তা এখন আমি যে জুয়েলারিটা দেখাবো সেটা হচ্ছে, হ্যাঁ এটা তো অবভিয়াসলি বাইরে যাব, আর আপনারা অনেকেই হয়তো বলবেন যে এটা কেন দেখাচ্ছ, সেফটি ইস্যুস। তো আমি এখানে বলে রাখি, আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন অলরেডি মানে এই পার্টটা আমি আগেই শ্যুট করে রাখছি, তো অলরেডি এটা ব্যাংকে জমা হয়ে গেছে, তো আমি সেই সেফটিটা মেনেই করছি। তো এবার দেখানো যাক আর কি। মাকে বলবো একটু ক্যামেরাটা করে দাও। এটা মার বিয়ের সমসাময়িক একটা গয়না আর কি। তো এইটা হচ্ছে আজকের শো স্টপার, দেখুন শুধু। তো দেখুন, এই যে আমি পরেছি, এটা মায়ের বিয়ের সমসাময়িক সময়কার গয়না, আর কানের দুলটাও দেখুন কি সুন্দর, আমার ভীষণ পছন্দের এটা। এই পার্ল সীতাহারটা, আমারও পার্ল সীতাহার আছে যেটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। কাজটা দেখুন লকেটের, পুরো না এগুলো কিন্তু তারের কাজ, আর এই পাথরটা আমার ভীষণ পছন্দ। আর এইগুলো হচ্ছে এমারেল্ডের সেকেন্ড কপি, এইগুলো রুবির সেকেন্ড কপি, এগুলো অবভিয়াসলি ডায়মন্ডের সেকেন্ড কপি। শুধু এইটা আমি জানি না, এটা আমাদের বাংলায় বলে ডালিম পাথর, হয়তো রুবিরই কালারটা একটু লাইট করে। এগুলো তো সব ল্যাবে তৈরি হয় এই সেমি প্রেশিয়াস স্টোনগুলো, তো ভালো লাগে বেশ। আর বেশ 4টে খামি রয়েছে, আর খামিগুলো কত বড় দেখুন। তো অনেকক্ষণ পর কিন্তু চলে এসেছি পাখির ঘরে, একটা জিনিস আপনাদের দেখানোর আছে। এই যে এই খাঁচার থেকে বেরিয়ে গেছিল বাচ্চাগুলো, তো খুব খারাপ লাগছিল, খাঁচাটা খালি খালি লাগছিল, তাই ও গিয়ে আবার নিয়ে এসছে নতুন পাখি। আপনাদের তো এভাবে দেখালে বুঝতে পারবেন না, এইটা নতুন, এইটা নতুন, ওর পাশেরটা নতুন, আর ওইখানে দেখি। তো একটা মজার দৃশ্য, অনেকক্ষণ পরে আপনাদের সামনে আসলাম একটা মজার দৃশ্য নিয়ে। দেখুন চারিদিকে মশারি টানানো হয়ে গেছে, শোয়ার লোকজনও চলে এসছে, এই যে মশারির ওপারে বসে। আর আজকে মশারির মধ্যে ডিনার হবে মিল্ক পাউডার আর মুসলি। সন্ধ্যেবেলা যে পরিমাণে চাউ খেয়েছি, ও তো আর কিছু খেলো না। তুমি তো কিছু খেলে না, ও তো আর কিছু খেলো না।
আর আমি হাফ চাও খেয়েছিলাম, সেই জন্য মা বললো অল্প একটু ভাত খেতে, কিন্তু ভাত খাবো না, বললাম যে মুসলি আর মিল্ক পাউডার একটু মিষ্টি মিষ্টি লাগবে তাই দিয়ে দিতে। তো এই আর কি আজকের ডিনার। মানে প্রচণ্ড আজকে ওভার হয়ে গেছে, এত চাও নিয়ে এসছে ও, মানে খেয়ে কমপ্লিট করা যায়নি, লাস্টে ও ফেলেও দিয়েছে অনেকটা। তো যাই হোক, এই ডিনার করে একটু পরে শুয়ে পড়বো, এক্ষুনি না, এরপরে এডিটিংয়ের কাজ আছে, তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করছি। যদি ব্লগটা আজকে আপনাদের ভালো লাগলো, এই অবধি দেখছেন মানে ভালো লেগেছে, তাহলে ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি করে ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আর আরেকটাও কথা বলছি, আমি 2-3 দিন আগে যে সোনার দোকানে যে ব্লগটা করেছিলাম, এটা আমার লাইফের একটা বিশাল অ্যাচিভমেন্ট। অলরেডি 17 শো কমপ্লিট করে গেছে, 1.7K কমপ্লিটেড। এটা সত্যি আমার খুব ভালো লাগছে। অনেক খারাপের মাঝেও এটা একটা খুব ভালো একটা নিউজ, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা তো দেখছেনই, তবুও আমি শেয়ার করলাম যাতে আপনারাও নোটিস করেন সেটা। তো এই অবধিই থাকছে আজকের ব্লগটা, কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। ততক্ষণ গুড নাইট, বাই।